আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৌরনীতি ও সুশাসন ক্লাসে সবাইকে স্বাগত। আমি BM ইউসুফ আলী, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কতগুলো ছবি দেখি। তোমরা ভালো করে স্ক্রিনে লক্ষ্য করবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তোমরা দেখো যে অনেকগুলো হাত এক জায়গায়, বন্ধন। আরেকটি ছবিতে আমরা দেখছি একটি, আমরা যেটাকে বলি দাড়িপাল্লা দুইজন ব্যক্তি, একজন হচ্ছে নারী আরেকজন পুরুষ, একেবারে সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিতে আমরা দেখছি তিনজনকে। তারা উচ্চতায় ভিন্ন, কিন্তু তাদের পায়ের নিচে কিন্তু সমানভাবে তিনটি, আমরা যাকে বলি টেবিল বা এই জাতীয় কিছু দেয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? তোমরা কি বলতে পারো আজকের পাঠ আমাদের কি হতে পারে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ ইকুয়ালিটি বা সাম্য। আজ আমরা সাম্য নিয়ে আলোচনা করব। শিকন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এক, সাম্য কি তা বলতে পারবে। 2, সাম্যের শ্রেণীবিভাগ করতে পারবে। 3, স্বাধীনতায় সাম্যের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমরা সাম্য কি বা সাম্য কাকে বলে সে সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাম্যের অর্থ সমান। সাধারণ অর্থে সাম্য বলতে বোঝায় সব ধরনের মানুষ সমান। গণতান্ত্রিক ব্যবস্থায় নীতিগতভাবে স্বীকার করা হয় যে সকল মানুষই সমান, কিন্তু বাস্তবে দেখা যায় সকল মানুষ একরকম নয়। শারীরিক ও মানসিক গঠন এবং ক্ষমতা ও যোগ্যতার দিক থেকে এক একজনের সাথে অন্যজনের পার্থক্য রয়েছে। এই জন্যই রাষ্ট্রের কাছ থেকে সকলেই সমান ব্যবহার দাবি করতে পারে না। একজন ডাক্তার ও একজন ঠিকাদার সমাজের কাছ থেকে সমপরিমাণ মর্যাদা ও স্বীকৃতি দাবি করতে পারে না। তাহলে পৌরনীতিতে সাম্য বলতে আমরা কি বুঝি? পৌরনীতিতে সাম্য কথাটির বিশেষ অর্থ রয়েছে। পৌরনীতিতে সাম্যের অর্থ হচ্ছে সুযোগ সুবিধাদির সমতা। জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। পৌরনীতিতে সাম্য কি? জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। অধ্যাপক লাস্কি কি বলেছেন আমরা একটু দেখে নিই। লাস্কি বলেন, সাম্যের অর্থ হলো প্রথমত সব ধরনের বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি, এবং দ্বিতীয়ত সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার উন্মুক্ত রাখা।
তার মতে সাম্যের তিনটি দিক রয়েছে। সেই তিনটি দিক কি কি আমরা একটু দেখে নিই। এক, বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি। দুই, পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি। তিন, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়, সম্পদ, দ্রব্যাদি জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সমভাবে বন্টন। বার্কারের মতে সাম্য কথাটির অর্থ সুযোগ সুবিধা বা অধিকার বন্টনের ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য সৃষ্টি না করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বার্কারের কথা আমি আবারও উল্লেখ করছি। তিনি বলেছেন যে সাম্য কথাটির অর্থ সুযোগ সুবিধা বা অধিকার বন্টনের ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য করা যাবে না। সুতরাং সাম্য বলতে মানব জীবনের সেই পরিবেশ বা প্রক্রিয়াকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা প্রদান করা হয়, সুষম পরিবেশ গড়ে তোলা হয় এবং সকলকে সমানভাবে আত্মবিকাশের সুযোগ প্রদান করা হয়। আমি আবারও বলছি, সাম্য বলতে মানব জীবনের সেই পরিবেশ বা প্রক্রিয়াকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা প্রদান করা হয়, সুষম পরিবেশ গড়ে তোলা হয় এবং সকলকে সমানভাবে আত্মবিকাশের সুযোগ প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্যায়ে সাম্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে সাম্য একটি অখণ্ড ধারণা। সাম্যের কোনো প্রকারভেদ হয় না। যেমন অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে অন্যান্য সাম্য আপনা থেকেই প্রতিষ্ঠিত হতে পারে, তবু বিভিন্ন ধরনের সুযোগের জন্য সাম্যকে নিম্নলিখিত উপায়ে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। এক, স্বাভাবিক সাম্য। দুই, সামাজিক সাম্য। তিন, রাজনৈতিক সাম্য। চার, অর্থনৈতিক সাম্য। পাঁচ, আইনগত সাম্য। ছয়, নাগরিক বা ব্যক্তিগত সাম্য। এ পর্যায়ে আমরা এক এক করে এই প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব স্বাভাবিক সাম্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাভাবিক বা প্রাকৃতিক সাম্যের অর্থ হল জন্মগতভাবে মানুষ স্বাধীন এবং সমান। জন্মগতভাবে সে মানুষে কোনো প্রকারভেদ বা পার্থক্য করা নেই। আমেরিকার স্বাধীনতা ঘোষণায় স্বাভাবিক সাম্যের তত্ত্ব প্রচারিত হয়, কিন্তু জন্মগতভাবে সব মানুষ দৈহিক ও মানসিক দিক থেকে সমান হতে পারে না। এই জন্য স্বাভাবিক সাম্যের ধারণা বর্তমানে প্রায় অচল হয়ে পড়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, স্বাভাবিক বা প্রাকৃতিক সাম্যের অর্থ হল জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান। জন্মগতভাবে মানুষে কোনো পার্থক্য নেই। আমেরিকার স্বাধীনতার ঘোষণায় স্বাভাবিক সাম্যের তত্ত্ব প্রচারিত হয়, কিন্তু জন্মগতভাবে সব মানুষ দৈহিক ও মানসিক দিক দিয়ে সমান হতে পারে না। এই জন্য স্বাভাবিক সাম্যের ধারণা বর্তমানে প্রায় অচল হয়ে পড়েছে। সামাজিক সাম্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণীকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া যাবে না। আমি আবার বলছি, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে
সমাজের সব সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণীকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেয়া যাবে না। জাতি, ধর্ম, বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষে মানুষে কোনো পার্থক্য করা যায় না, তখন তাকে সামাজিক সাম্য বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতি, ধর্ম, বর্ণ বা অর্থ কৌলিন্যের ভিত্তিতে মানুষে মানুষে প্রভেদ করা হলে সেখানে সামাজিক সাম্য থাকে না। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ মানুষের মধ্যে সামাজিক দিক থেকে বৈষম্য করা হয়, তাই সেখানে সামাজিক সাম্য থাকে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামাজিক সাম্য বিষয়টি গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো করে শিখে রাখবে। অর্থনৈতিক সাম্য, রাজনৈতিক সাম্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা রাজনৈতিক সাম্য নিয়ে আলোচনা করব। রাষ্ট্রীয় কাজে সবার অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকাকে রাজনৈতিক সাম্য বলে। নাগরিকরা রাজনৈতিক সাম্যের কারণে মত প্রকাশ, নির্বাচিত হওয়া এবং ভোট দেওয়ার অধিকার ভোগ করে। তাহলে আমরা দেখি যে মত প্রকাশ করা, নির্বাচিত হওয়া, ভোট দেওয়ার অধিকার ভোগ করা, এটা সম্ভব হয় রাজনৈতিক সাম্যের কারণে। রাজনৈতিক ক্ষেত্রে সমান অধিকার ভোগের সুযোগকেই রাজনৈতিক সাম্য বলে। জাতি, ধর্ম বা বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্কদের নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ থাকলে রাজনৈতিক সাম্য বর্তমান বলা হয়। তাহলে যদি কোনো রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্কদের নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ থাকলে তখন আমরা তাকেই বলবো সেখানে কি আছে, রাজনৈতিক সাম্য বর্তমান রয়েছে। নির্বাচন করা ও নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সমান সুযোগকে রাজনৈতিক সাম্য বলে। আমরা আবারও বলছি, নির্বাচন করা ও নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সমান সুযোগকে রাজনৈতিক সাম্য বলে। এ পর্যায়ে আমরা অর্থনৈতিক সাম্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে অর্থনৈতিক সাম্য বলে। বেকারত্ব থেকে মুক্তি, বৈধ পেশা গ্রহণ ইত্যাদি অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি কি, যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে অর্থনৈতিক সাম্য বলে। বেকারত্ব থেকে মুক্তি, বৈধ পেশা গ্রহণ ইত্যাদি অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত। শ্রেণী বৈষম্য দূর করে সামাজিক শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠার জন্যই অর্থনৈতিক সাম্য প্রয়োজন। কেন সাম্য প্রয়োজন? অর্থনৈতিক সাম্য শ্রেণী বৈষম্য দূর করে সামাজিক শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠার জন্যই অর্থনৈতিক সাম্য প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থনৈতিক সাম্য বজায় থাকলে সকল ক্ষেত্রে মানুষ জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ পরিচয় নির্বিশেষে কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ লাভ করে। সাম্যহীন রাষ্ট্র ব্যবস্থায় আয় ও সম্পদে ভোগের ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করে। সমাজের অতি দরিদ্রের একাংশ মৌলিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তাই সব শ্রেণী মানুষের মৌলিক অধিকার পূরণের বিষয়টি নিশ্চিত করে সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক সাম্য প্রয়োজন। অনেক সময় কোশ্চেন আসে যে অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন? আমি আবারও বলছি, অর্থনৈতিক সাম্য বজায় থাকলে সকল ক্ষেত্রে মানুষ জাতি, ধর্ম, বর্ণ ও লৈঙ্গিক পরিচয় নির্বিশেষে কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ লাভ করে। সাম্যহীন রাষ্ট্র ব্যবস্থায় আয় ও সম্পদের ভোগের ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করে। সমাজের অতি দারিদ্র্যের একাংশ
মৌলিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তাই সব শ্রেণীর মানুষের মৌলিক অধিকার পূরণের বিষয়টি নিশ্চিত করে সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক সাম্য প্রয়োজন। আইনগত সাম্য। আইনের চোখে সবাই সমান বা আইনের চোখে সকলেই সমান, এটি আইনগত সাম্যের মূল কথা। সমাজে যখন বৈষম্যমূলক আইন থাকে না, সকল মানুষের আইনের আশ্রয় গ্রহণের সুযোগ থাকে, তখনই আইনগত সাম্য প্রতিষ্ঠিত হয়। আইনের অনুশাসন অর্থাৎ বিনা অপরাধে গ্রেপ্তার এবং বিনা বিচারে আটক না রাখার বিধান কার্যকর হলে আইনগত সাম্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। নাগরিক বা ব্যক্তিগত সাম্য। নাগরিক বা ব্যক্তিগত সাম্যের অর্থ হলো সকল নাগরিকের সমান অধিকার থাকে। সকল গণতান্ত্রিক রাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ও মানসিক দিক থেকে সুস্থ নাগরিকদের নাগরিক সাম্য বা ব্যক্তিগত সাম্য থাকতে হবে। স্বাধীনতায় সাম্যের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা স্বাধীনতা ও সাম্যের যে গভীর সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে স্বাধীনতা ও সাম্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। আইন সাম্যকে অর্থবহ করে তোলে। রাষ্ট্র আইন প্রয়োগ করে অসাম্যকে দূর করতে পারে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে যুগে যুগে অনেক আইন সহায়তা করেছে। ভারতে আইন করে অস্পৃশ্যতা দূর করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় আইন করে বর্ণভেদ প্রথা দূর করা হয়েছে এবং পৃথিবীর অনেক দেশে আইন করে সকল প্রকার অসাম্য দূর করার চেষ্টা করা হয়েছে এবং এখনও হচ্ছে। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সাম্য নিশ্চিত করার জন্য স্বাধীনতার প্রয়োজন। স্বাধীনতার শর্ত পূরণ না হলে সাম্য প্রতিষ্ঠিত হয় না। আবার স্বাধীনতাকে ভোগ করতে চাইলে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে দুর্বলের সাম্য সবলের সুবিধায় পরিণত হবে। সাম্য ও স্বাধীনতা একই সাথে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করার প্রশ্নই ওঠে না। সাম্য উঁচু নিচুর ভেদাভেদ দূর করে, আবার স্বাধীনতা সমাজের সুযোগ সুবিধাগুলো ভোগ করার অধিকার দান করে। কোলের মতে অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। আরিস্টনির মতে স্বাধীনতা বলতে মানবতার নিরবচ্ছিন্ন সম্প্রসারণ বোঝায়। তাহলে সেই স্বাধীনতার সাম্যভিত্তিক সমাজে শুধু সম্ভব। অধ্যাপক ক্লার্ক এর মতে স্বাধীনতার সমস্যার একটি মাত্র সমাধান রয়েছে, সাম্যের মধ্যে তা নিহিত। আদর্শ সাম্য হিসেবে স্বাধীনতার সুসমন্বিত রূপ প্রকাশ পায় 1776 সালে আমেরিকার ঘোষণাপত্রে এবং 1789 সালে ফরাসি বিপ্লবের ঘোষণায়। সুতরাং বলা যায় যে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক অত্যন্ত গভীর। স্বাধীনতা সাম্য একে অপরের পরিপূরক ও সহায়ক। স্বাধীনতা ও সাম্য একই সাথে বৃহত্তর পরিসরে ব্যক্তি ও সমাজ জীবনকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সাম্য থাকতে হবে। সাম্য না থাকলে ব্যক্তি তথা সমাজ জীবন পূর্ণতা প্রাপ্ত হয় না। সুতরাং স্বাধীনতা ও সাম্য বৃহত্তর পরিসরে ব্যক্তি ও সমাজ জীবনকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্যই বলা হয় যে স্বাধীনতা ও সাম্যের মধ্যে রয়েছে একটি দ্বিমাত্রিক সমগ্রতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল্যায়ন। আমরা প্রথমে জানব সাম্য কি। আমরা জানি যে
সাম্য হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। তাহলে জাতি, ধর্ম, বর্ণ, পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। 2, রাজনৈতিক সাম্য কি? রাষ্ট্রীয় কাজে সবার অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকাকে রাজনৈতিক সাম্য বলে। 3, অর্থনৈতিক সাম্য কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যোগ্যতা অনুযায়ী প্রত্যেকে কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে অর্থনৈতিক সাম্য বলে। সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি এটি কোশ্চেন। সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন কেন? তোমরা ভালো করে লক্ষ্য করো। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক নিবিড়। সাম্য নিশ্চিত করার জন্য স্বাধীনতার প্রয়োজন, আবার সমাজে সাম্য না থাকলে স্বাধীনতা অর্জন করা বা বজায় রাখা সম্ভব নয়। স্বাধীনতা সাম্যের ক্ষেত্রকে প্রসারিত করে। সমাজে সাম্য প্রতিষ্ঠিত হলে মানুষ বৈষম্যহীনভাবে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। স্বাধীনতা না থাকলে সাম্যের এই আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হয় না, কারণ স্বাধীনতা সবাইকে সমানভাবে সমাজের সুযোগ সুবিধা ভোগ করার অধিকার দেয়। এই সুযোগ না থাকলে স্বাধীনতা নাগরিকদের কাছে অর্থবহ হয় না। তাই বলা হয় সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজটি হচ্ছে স্বাধীনতা ও সাম্য পারস্পরিক সম্পর্কযুক্ত বিশ্লেষণ করো। তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, আমি তা চেক করে তোমাদেরকে আবার ফেরত পাঠাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্তই আজকের মতন। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।